হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মাধ্যমিক 2026-এর তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে পরীক্ষায় কোন গল্পটি আসতে চলেছে। আমি পোয়েট্রি থেকে কবিতা থেকে অ্যানালাইজ করে দিয়েছি যে এবছর সবথেকে বেশি ইম্পর্টেন্ট স্নালটা শামুকটাই বেশি ইম্পর্টেন্ট। শামুকটাই অবশ্যই আসবে এবার 100% আসবে বলে দিলাম। থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে বছর 2000 মানে 4 বছর আগে এসছিল আর রানওয়ে কাইট ঘুড়ির গল্পটি, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা এবছর এই আওয়ার রানওয়ে কাইট গল্পটি ভালোভাবে পড়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে যাবে। আজকের ভিডিওতে আওয়ার রানওয়ে কাইটটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এ টু জেড লাইন বাই লাইন বঙ্গানুবাদগুলো লাইন বাই লাইন মানে খুলে দেবো এবং ওয়াল এক্সারসাইজগুলো অ্যানালাইজ করবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আওয়ার রানওয়ে কাইট এটি কে লিখেছেন? দেখো, লুসি মৌড মন্টেগোমেরি এর এই যে গল্পটা লিখেছিল, এইটা 2026-এর খুবই ইম্পর্টেন্ট, কারণ এর থেকেই প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। এটাই তুলে কোশ্চেন হবে এই কবিতা থেকে, এই গল্প থেকে লাইন তুলে কোশ্চেন হবে। এবার দেখে নাও, টেক্সটগুলো দেখে নাও। লুসি মৌড মন্টেগোমেরি 1874-1942 was a Canadian author best known for a series of novels beginning with Anna of Green Gables। যে লুসি মন্টেগোমেরি 1974 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1942 সালে মারা গিয়েছিলেন। তিনি ছিলেন কানাডার লেখিকা, যিনি সবচেয়ে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য শি রোট numerous novels। তিনি প্রচুর নোবেলস লিখেছিলেন, নোবেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ প্রচুর লিখেছিলেন তিনি। শি ওয়াজ মেড এন অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। দিস short story is about the brother and sister living on a illustrated island with their father, who, through a series of incidents, reunite with their long lost relative. It is a touching tale that underlines the value of relationship. ছোট গল্পটি এক ভাই ও বোনের গল্প যাদের বাবার সাথে এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করত, যারা এক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনর্মিলন হতো। এটি একটি মর্মন্তুদ গল্প যা আমাদের আত্মীয়দের সম্পর্কে মূল্য বোঝায়। দেখো, ইউনিট 1 প্রথম, অফকোর্স অবশ্যই, এটি সত্যি, there was nobody for us to play with on the big half moon। যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুন কেউ ছিল না, মানে বড় একটা মুন মানে চাঁদ, বিগ হাফ মুন ছিল না। আমরা জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের একে অপরের যতটা উপভোগ করা সম্ভব ততটাই করতে বাধ্য হতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। বিগ হাফ মুন আইল্যান্ডে আমরাই থাকি। আমরা, আর ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এসার অ্যান্ড মিমি অ্যান্ড ড্রাগ। আমার মনে হয় আমি, স্টার, পিসি, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই। আমি আগে শুধু ছিলাম ক্লড অ্যান্ড আমি। It is all on account of the kite that there are more of us
আমরা যেখানেই বেশি জন রয়েছি তারা ওই ঘুড়িটির কারণে হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট সে কোথায় আমি তোমাদের বলতে চাই। ফাদার is the keeper of the Big Half Moon Lighthouse. বাবা এই বিগ হাফ মুনের বাতিঘরের রক্ষী। I am 11 years old. আমার বয়স তখন 11। ক্লাউড is 12 এবং ক্লাইডের 12 বছর ছিল। ইন উইন্টার শীতকাল when the harbor is frozen over যখন বন্দরটি বরফেই ঢেকে যায় we all move over to the mainland আমরা সকলেই যে মূল ভূখণ্ডে চলে যাই। yes soon yes spring comes এবং বসন্ত বসন্ত আসা মাত্রই ব্যাক আমরা আবার ফিরে চলে আসি উইথ সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড আমাদের নিজেদের প্রিয় দ্বীপে আমরা আবার ফিরে চলে আসি বসন্ত আসলে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ treated us when the time came for us to return মজার ব্যাপার হতো যখন আমাদের ফেরার সময় লোকেরা সব সময় সমবেদনা জানাতো। they said we must be so some over there with no other children near us তারা বলতো এখানে আমাদের এত একা আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চাই নেই। of course অবশ্যই Claude and I would have liked to have someone to play with us অবশ্যই আমি আর ক্লড কাউকে খেলার সঙ্গী হিসেবে পেতে চাইতাম। it is hard to run great clap and thing like that with only two শুধু দুজনেই মিলে পাইরেট ক্রেপস ওই ধরনের খেলা করা খুবই কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল এর গুড ডিল উইথ দ্য ল্যান্ড চিলড্রেন ইন উইন্টার কিন্তু আমরা শীতকালে মূল ভোগের বাচ্চাদের সঙ্গে খুবই ঝগড়া করতাম। সো ইট ওয়াজ এ পার জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন তাই বোধ হয় ভালোই ছিল যে তারা বিগ হাফ মুনে থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড ক্লড আর আমি কখনোই ঝগড়া করতাম না। কোয়ারেলড মানে ঝগড়া করা, কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর এটা সত্যি ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সপেক্ট আস যে আমার বাবা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু প্রাজেল্ট ক্লড অ্যান্ড মি এটা আমাকে আর ক্লডকে অবাক করেছিল। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস মূল ভূখণ্ডে সকলের আত্মীয় ছিল হয় হ্যাড নট উই আমাদের কেন না। ইট ওয়াজ বিকজ উই লিভড অন অ্যান্ড আইল্যান্ড এটা কি আমরা দ্বীপে থাকি বলে। উই থট ইট উড বি সো জেলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস আমরা ভাবতাম একজন কাকার পিসি আর কিছু ভাই বোন থাকলে কতই মজা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট একবার বাবাকে এই যে প্রশ্ন করাতে এটার সম্বন্ধে জিজ্ঞেস করাই। বাট হি লুক সো সরিফুল কিন্তু তিনি সে তাকিয়েছিল সরিফুল দুঃখের সাথে। দ্যাট উই ডিড নট এবং তিনি আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করতে যেন দিল না। ভালো হতো না এটা জিজ্ঞেস করাতে। আমি মনে করছি জিজ্ঞেস করাতেই ভালোই হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফালতু তিনি বলেছিলেন এই সব তারই দোষ। কোয়াট অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হি মেন্ট কোয়াট আর আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতেই চেয়েছিলেন। দেখো ইউনিট 1 এবার ইউনিট 2 নিয়ে আলোচনা করব। এই এক্সারসাইজগুলো দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বর দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইটেস্ট ইজ
বিগ হাফ মুন একটি বাতিকা ডক্কা কে ছিল? ফাদার, তাহলে বাবা, অ্যান্সার হয়ে যাবে বাবা। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, পরিবারটি মূল ভূখণ্ডে চলে গিয়েছে কারণ উইন্টার, শীতকালেই, উইন্টার শীতকালে চলে গিয়েছিল। 3 নম্বর, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুকড, কে জিজ্ঞেস করা হলো বাবা তাকালেন, কি সম্পর্কে জিজ্ঞেস করলে বাবা তখন তাকালেন, সেই কেমনভাবে তাকিয়েছিল? সরফুল, একটা দুঃখ ভাবে বা কেঁদে, সর মানে দুঃখভাবে তাকিয়েছিল। ফিল ইন দ্য টেগেল, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইনফরমেশন, এখানে সঠিক যেগুলো আছে এর মধ্যে কম বের করতে হবে। এই যে এখানে এক সাইডে দেওয়া আছে, এই সাইডে পূরণ করতে হবে। তাহলে কী আছে? নেম অফ দ্য আইল্যান্ডের নামটাই কী ছিল? বিগ হাফ মুন, সবাই জানি আমরা। এজ অফ দ্য কোয়াডের বয়স 12 বছর। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, এটা কী হবে? পিটার ক্রিপস। এবার দেখো এখানে 3 নম্বর দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স ট্রু আর ফলস, ট্রু ফলস অ্যান্ড কোশ্চেন, এবং তার স্টেটমেন্টটাই বলতে হবে। তো 1 নম্বর, পিপল ফেল্ট কোয়াড অ্যান্ড দ্য নারেটর ওয়ার লনসাম ইন দ্য আইল্যান্ড, এটা হবে টু, সঠিক স্টেটমেন্ট। দিস সেট উই মাস্ট বি সো নন সাম ওভার, এটা হলো স্টেটমেন্ট। 2 নম্বর দেখো কোয়াড অ্যান্ড দ্য নারেটর কোয়ারেল্ড, কেমন ছিল? এটা হচ্ছে কি কোয়াড এবং নারেটর কি ছিল না, এটা কি হবে তাহলে? ঝগড়া করছিল দুজনেই, না ঝগড়া করছিল না, এটা ফলস। তাহলে কি আমি এবং কোয়াড দুজনেই মিলে ঝগড়া করছিল এখানে, কিন্তু নারেটর লেখক নয়। তারপর দেখো তাহলে কি হবে? কোয়াড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, দুজনেই ঝগড়া করছিল না, কিন্তু এখানে বলছে দুজন ঝগড়া করছিল, তাহলে এটা হবে ফলস। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা হবে ফলস। অ্যান্সার কী হবে? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এবার ইউনিট টু এবং ইউনিট 3 আছে। ইউনিট 2 নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট 1 আর 2 দুটোই থাকবে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, বিগ হাফ মুনে গ্রীষ্মকাল সবসময় সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন, আবহাওয়া ভালো বন্দরটি ছিল। দ্য, যখন ভালোই ছিল। দ্য হাবার ব্লুজ ক্লেম উইথ লিটিল উইং এয়ার রিপেল, আবার ভালো বন্দরটি নীল এবং শান্ত থাকে, নীল এবং শান্ত থাকে। মৃদু বাতাস আর ছোট ছোট ঢেউ প্রায় থাকে না। এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের প্রতিটাই গ্রীষ্মে আমাদের কিছু শখ হতো, হবি শখ, ইচ্ছা, আশা। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্যাজি অ্যাবাউট কিটেস, গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘড়ি নিয়ে মেতে উঠলাম। এ বয় অন দ্য মিনল্যান্ড শোড কোয়াড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটি ছেলে কোয়াডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিলেন। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কিটেস, দ্বীপে ফিরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। কোয়াড would go around to the other side of the island and we would play squiped minutes signaling to each other with kites, কোয়াড দ্বীপের অন্য দিক থেকে যেত আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজ ডুবিয়ে হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম। উই হ্যাড এ ক্রাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার, আমাদের একটি ঘড়ি ছিল যেটাকে খুব বড় এবং আরও সুন্দর লাল কাগজে মারা ছিল। উই প্লাস্টেড গোল্ড লিন্সেল্ড স্টার ওয়াল ওভার ইট অ্যান্ড হ্যাড রাইটিং আওয়ার নেমস ফুল ওয়ান ইট, কোয়াড লিটি অ্যান্ড ফ্লিপ্পা লিটি বিগ হাফ মুন লাইট হাউস, এটি সারা গায়ে আমাদের সোনালি আর তারার আকৃতির চুমকি সেঁটে দিয়েছিলাম এবং আমাদের পুরো নাম কী ছিল? কোয়ালিট এবং ফ্লিপ্পালিট বিগ হাফ মুন বাতিঘর লেখা ছিল এর উপরে। ওয়ান ডে, একদিন, দে ওয়ার এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, আই অ্যাম নট শিওর
হাউ ইট হ্যাপেন্ড। একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী চমৎকার হাওয়া বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি ঠিকমতো বুঝতে পারলাম না, বাট কী করে এটা ঘটেছিল। বাট ইয়েস আই এর ব্রেকিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। কিন্তু বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসার সময় আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক। আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট কেয়ার থ্রো দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার যে কুইনটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড় সড়ো ফুটো করে দিয়েছিল। উই হ্যাড টু হ্যারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমাদের খুব তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটা ওড়াতেই পারি। উই রাশড ইনটু দ্য লাইট হাউস অফ দ্য গেট সাম পেপার। আমরা দৌড়ে বাতি ঘরে ভিতরে গেলাম কাগজ আনতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম ওখানে আর কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট ট্রাইং দ্যাট কেম হ্যান্ডলি অ্যান্ড ওল্ড লেটার lying on the bookcase in the sitting room. আমরা হাতের কাছে প্রথমে যা পেলাম তাই নিলাম। বসার ঘরে বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি। উই প্যাসেস দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ সিট ওয়ান ইচ সাইড অ্যান্ড ডাইট ইট বাই দ্য ফেয়ার। আমরা চিঠিটা দিয়ে ঘুড়ির দুদিকে তাপি লাগানোর জন্য দুটো কাগজ সাঁটালাম আর আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আমরা শুরু করে দিলাম আর ঘুড়িটা পাখির মতো উপরেই উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট স্কট। চমৎকার বাতাস বইছিল। ওয়াল অ্যাট ওয়ান শ্রাব অ্যান্ড দেয়ার ওয়াজ স্কোয়াড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কোট ইট ইজ ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। এটা অনেকটা উঁচুতে ভাসছিল। হঠাৎ পটাং আর কডের বাক্যের মতো এক টুকরো সুতোতে হাতে এসে আমাদের ঘড়িটায় টুকরো হাতে এসে দড়ি হাতে দাঁড়িয়েছিল। আর কাইট হ্যাজ স্লেট অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘড়িটা ভেসে চলে গেল মূল যে ভূখণ্ডের দিকেই। ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল। এক্সারসাইজগুলো দেখে নাও। দেখো 1 নম্বর কোশ্চেন, এর দাগে কোশ্চেন ইন সামার দ্য বিগ হারমোনিয়াম অ্যালওয়েজ। এটা অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর লাভলি। ব্যাক ওয়ান দ্য আইল্যান্ড কোয়াড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ। এটা অ্যান্সার হয়ে যাবে কাইটস। দ্য কাইট ওয়াজ পারচেস উইথ, এটা হবে লেটার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এ বয় অন দ্য mainland showed quad how to make kites. Next one, the kid cloud and natter posted a gold lincent stars. The quad and standing with a beat of cord in his hand looking foolish. স্টেটমেন্ট এবং কারণ লিখতে বলেছে। দেখো স্টেটমেন্ট, কারণটা দেখে নাও। স্টেটমেন্ট দ্য ন্যাটার এলবো ওয়েন দ্রো দ্য কিড। কারণ হয়ে যাবে দ্য ন্যাটার হ্যাড ট্রিপড অ্যান্ড ফ্যালেন ওভার দ্য রক্স। স্টেটমেন্ট কোয়াড অ্যান্ড দ্য ন্যাটার হ্যারিড টু ফিক্স দ্য কাইট। কারণ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। দেখে স্টেটমেন্ট দ্য কিডস আর স্কোয়ারেড, কারণ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। 3 নম্বর ইউনিটে আমরা নেক্সট পার্টে আলোচনা করব, পার্ট 2তে আলোচনা করব। পার্ট 2 এবং ওয়াল এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য যারা চ্যানেলে নতুন আছো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।